দর্শক আসসালামু আলাইকুম, আমি মুক্তাদির রশিদ আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আমার ইউটিউব চ্যানেল রোমিও স্পিক নিয়ে। আজকে আমি কথা বলবো বাংলাদেশের রাজনীতি, বিভিন্ন দলের পরিস্থিতি এবং সেই সাথে যে মবতন্ত্র বা লাইক এক ধরনের উত্তেজিত জনতার ধ্যান ধারণা, তার বিরুদ্ধে আসলে নাগরিক হিসাবে বাংলাদেশের মানুষের কী করণীয় সে বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি প্রথমেই বলে রাখি যে বাংলাদেশের এই মুহূর্তে একটি যদি কোট আনকোট বলি যে একটা যুদ্ধ অবস্থা রয়েছে। সেই সময় মবতন্ত্র বা মবের অনেক ঘটনা হয়ে কতগুলো ঘটনা ঘটেছে, কত মানুষ মারা গিয়েছে, পুলিশ কতটুকু বিব্রত হয়েছে, সেই পরিসংখ্যানটি আপনারা দেখতে পাবেন। এবং সেখানে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি ইমপ্রুভ করেছে। এই সরকারের সাফল্য, জনগণের সাফল্য, রাজনৈতিক নেতৃবৃন্দের সাফল্য, সর্বোপরি বাংলাদেশের সব মানুষের সাফল্য। কিন্তু এরপরেও যখন বিভিন্ন সময়ে রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে মব বা কথিত তৌহিদি জনতার সৃষ্টি হয়, তখন দেখা যায় যে বাংলাদেশে এক ধরনের প্রজেকশন বিশ্ববুকে যেটা পাচ্ছে, বিশেষত আমাদেরকে যারা খুব কড়া নজরদারির ভিতরে রেখেছে বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক মহল, তারা এটাকে খুব বাজেভাবে নেয়। আমার আলোচনা 15 থেকে 20 মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করব। বাংলাদেশে মবতন্ত্র একেবারে নতুন নয়। আপনি যদি দেখেন যে শেখ হাসিনা শাসন আমলে মবতন্ত্রই ছিল একমাত্র পদ্ধতি, এবং তারা যে শাহবাগকে তৈরি করেছিল, শাহবাগের মাধ্যমে যে বিচারের দাবিতে তারা এক ধরনের এক ব্যক্তির যাবজ্জীবন হয়েছে তাকে যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেছে, আমি অনেক ক্ষেত্রেই বলি এটা একটা মবতন্ত্রের প্রকৃষ্ট উদাহরণ, যার মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিস্ট হিসেবে না হলেও স্বৈরাচার হিসেবে শেখ হাসিনার আবির্ভাব হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। আপনারা দেখতে পাবেন আওয়ামী লীগের শাসন আমলে অনেকগুলো ঘটনা, যদি আপনারা সংগ্রামের এডিটরের কথা চিন্তা করেন, সংগ্রামের যে সম্পাদককে তার অফিসে ঢুকে নির্যাতন করে তার অফিসের ভেতর থেকে টেনে হেঁচড়ে মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে তাকে আক্রমণ করা হয়। বাংলাদেশে যতগুলো মবই তৈরি হয় প্রত্যেকই কিন্তু তার কগনিটিভ ডিজনেন্সের জন্য এক ধরনের কথিত চেতনা। শেখ হাসিনার আমলে সেটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বা XYZ চেতনা, আবার একই সঙ্গে আপনি দেখবেন যে সেই সময় কিন্তু তৌহিদি জনতার নামে ভয়ঙ্কর ধরনের ঘটনাগুলো ঘটেছে। আপনারা যদি দেখেন যে আমাদের সম্পাদককে কুষ্টিয়াতে কিভাবে নির্যাতন করেছে, আমার এখনও সেই ছবিটা দেখলে আমি আবেগ আপ্লুত হয়ে পড়ি। যে একজন ফরগেট অ্যাবাউট ওনার ডেজিগনেশন, ওনার বিএনপি শাসন আমলে উনি প্রাইভেটাইজেশনের বোর্ডের চেয়ারম্যান মানে দায়িত্বে, বা উনি যেখানেই থাকুক না কেন, একজন মানুষ হিসাবে, একজন বিচার প্রার্থী হিসেবে ওনার সঙ্গে যেটা করা হয়েছে, কোনোভাবেই সেটা কাম্য নয়। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি যে আমি 2 বার মবের শিকার হয়েছি। যখন 2018 সালে কোটা আন্দোলন চলছে, যেখান থেকে রাশেদ নূরের মতো নেতৃত্বরা বের হয়ে এসেছেন, এবং আমি তখনও ওই আজকের এনসিপির নেতা আক্তার বা অন্যান্যদেরকে তখন পেয়েছি তার পরবর্তী সময়ে। তো এই আন্দোলনের সময় আমরা একটা জিনিস দেখেছি যে এই আন্দোলনে হঠাৎ করে আক্রমণ করা হলো, বহিরাগতরাই আক্রমণ করলো, এবং আমি আমার সহকর্মী, আমার খুবই কাছের ছোট ভাই শাকিলকে সেভ করতে গেলাম, আমাকে মারধর করা শুরু করলো, এবং এটা আমি খুব স্বাভাবিকভাবে নিয়েছিলাম। 2021 সালে যখন নরেন্দ্র মোদী বাংলাদেশে সফর করছিলেন, তখনও একই ঘটনা। তখন দেখেছি যে
আশ্চর্যজনকভাবে নারায়ণগঞ্জে আমাদেরকে বেধড়কভাবে সাংবাদিকদেরকে মারধর করা হলো, কথিত মব। এবং তারা চেয়েছিল যে আমরা হয়তো বলবো এটা হেফাজত মেরেছে, বা হেফাজতের যেহেতু এটা একটা কর্মসূচি ছিল তাদের প্রায় 15-20 জন মারা যাওয়ার পরে, ফলে আমি তাদেরকে ব্লেম করব। কিন্তু আমি জানছি যে এটা আসলে সরকারপন্থী মানুষ, তারা আমাদেরকে আক্রমণ করছে। আমার এই হেলমেটটা এখনও আমি খুব যত্ন করে রেখেছি। এই হেলমেটটা আমাকে মারতে মারতে আমার হেলমেটে যখন মারলো তখন হেলমেটটা ভেঙে যায় আর কি। তো এইগুলো হওয়ার পরে এই বাস্তবতাটার মাথায় নিয়েই আমার কাছে মনে হয়েছে যে আমাদের কথা বলা উচিত। কেন কথা বলা উচিত? এই মপতন্ত্রের বিরুদ্ধে। কারণ এই মপতন্ত্র বাংলাদেশ নামক রাষ্ট্র গঠনের সবচাইতে বড় প্রতিবন্ধকতার একটি। অর্থাৎ বাংলাদেশের যে সবচেয়ে বড় ক্রাইসিস বর্তমান সময়ে বা অতীতেও, যেটাকে আমি বলি যে ইনসাফের সংকট, সেই ইনসাফটাকে সেই সংকটটাকে আরও প্রকট করে দেয় যখন মপতন্ত্র হয়। আপনার মনে আছে যে বিএনপির সময় এক্সট্রা জুডিশিয়াল কিলিং একটা প্রকট আকার ধারণ করেছিল 2004 থেকে 2004 পরবর্তী সময়, বিশেষ করে র্যাব গঠনের পরে। এতে করে অনেকেই হয়তো খুশি হয়েছেন যে এই অপরাধী মারা যাচ্ছে, ওই অপরাধী মারা যাচ্ছে। কিন্তু দেখেন এই ফ্রাঙ্কেনস্টাইন র্যাব পরবর্তীতে তাদের নেতাকর্মীদেরকে, বিএনপির নেতাকর্মীদেরকে যে ভয়ঙ্করভাবে হত্যা করেছে, সেটা কিন্তু রাজনৈতিক মানে বিরাজনীতিকরণের যে পদ্ধতি, বা যেভাবে ধরেন চৌধুরী আলমের মতো মানুষকে গুম করা, সালাউদ্দিন আহমেদের মতো বর্ষিয়ান নেতাকে গুম করা, ইলিয়াস আলীকে গুম করা, এই প্রত্যেকটা কাজে র্যাবের মতো তাদের তৈরি করা, অর্থাৎ বিএনপির তৈরি করা এই যে অর্গানাইজেশন, তারাই কিন্তু এই গুমের সঙ্গেগুলোতে, এই গুমের ঘটনার সাথে জড়িত। তাহলে আপনি দেখেন যে এই যে আপনি র্যাবের মাধ্যমে সামারি ট্রায়াল করে এক্সট্রা জুডিশিয়াল একটা প্রসেস আপনি শুরু করেছিলেন, লেফটিস্টদেরকে প্রথমে মেরেছেন, সবাই হাততালি দিয়েছে, তারপরে আপনি ইসলামিস্টদেরকে মারার চেষ্টা করেছেন, তখনও হাততালি দিয়েছে, একটা পর্যায়ে এসে দেখেন কি ভয়ঙ্কর রূপ নিয়েছে। আমার কাছে এটা খুবই ভয়ঙ্কর একটা প্রসেস। হ্যাঁ, আমার একটা গল্প দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমার গল্পটা ছিল যে আমি তখন বিশ্ববিদ্যালয়ের হলে আছি, হলে প্রায় লুঙ্গি চুরি হতো। তা আমার নতুন লুঙ্গি চুরি হয়ে গেছে, আমারও মন টন খুব খারাপ। আমি কি করব, এর ভিতরে শুনি যে একটা চোর ধরা পড়ছে। কি করতে যে ধরা পড়ছে? লুঙ্গি চুরি করতে যে ধরা পড়ছে। তো লুঙ্গি চুরি করতে যেতে আমার যেহেতু লুঙ্গি হারাইছে, তো আমার তো বাই ডিফল্ট আমার ওই রাইটস আছে তাকে পেটানোর। তো আমি একটা স্ট্যাম্প নিয়ে মারা শুরু করলাম। কিছুক্ষণ মারার পরে আমার নিজের কাছে মনে হলো যে লোকটা মারা যেতে পারে, এই জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। তো আমাকে তার পরের দিন, ওই দিন আর কিছু বলেনি, তার পরের দিন আমার খুব প্রিয় বড় ভাই আশিক ভাই আমাকে বললেন যে দুর্বলকে পেটাতে খুব আনন্দ পাও রোমিও। যখন আমি নিজের দিকে তাকিয়েছি, আমি লজ্জা পেয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, আমার যতটুকু বোধ, আমি যেন সব হারা করেছি। আমি যে এরকম কাজটা করব, এটা আমি নিজের কাছে উত্তর দিতে পারিনি। আমি এই কথাটা বলার কারণ হচ্ছে যে আপনি রাগের মাথায় অন্যকে খুশি করতে অনেক কিছু নৃশংসভাবে করে ফেলি। একটা মব তৈরি করে হয়তো একে অপরকে আক্রমণ করছি, কিন্তু যখন সুস্থ হই, যখন জ্ঞান ফিরে, তখন আসলে আমরা কি করছি? এই জ্ঞানটা যাতে ফেরে এবং রাষ্ট্র কাঠামোর ভেতরে যাতে এই বিষয়টি হয়, সেজন্যই আসলে আমার এতগুলো কথা বলা। আমি যখন সাংবাদিকতা শুরু করি তার কিছুদিন পরে, তার কয়েক বছর পরে, আমি এই মব বিষয়টি তখন বাংলাদেশে এত ভয়াবহ রূপ নেয়নি। কিন্তু আপনি জানেন যে শেখ হাসিনার সময় পুলিশ যখন আইন কানুন মেনটেন করতে পারছিল না, বিশেষ করে 14-15 সালে, তখন বিভিন্ন জায়গায় এই একটা পদ্ধতি তারা ডেভেলপ করেছিল যে গণপিটুনিতে তারা বিরোধী দলের নেতাকর্মীদেরকে টার্গেট করবে। আমার কাছে কেন এই মপতন্ত্রটা ভয়ঙ্কর হয়ে উঠেছে, তার একটা বড় কারণ হচ্ছে
2011 সালের জুলাই মাসের 18-19 তারিখের ঘটনা। শবে বরাতের রাতে গাবতলী থেকে একটু দূরেই আমিনবাজারের যে ওইখানে চরাঞ্চল মতো একটা জায়গা, ওইখানে ভোরবেলায় মানে মানে ঈশার নামাজের পরে তারা ঘুরতে গেছে, নামাজ পড়ছে, ওইখানে কি করছে আমরা বুঝতে পারি নাই, জানি না বিস্তারিত। ওইখানে 6 জন ছাত্রকে পিটায় মারে এলাকাবাসী পিটিয়ে মারে, এবং পিটিয়ে হত্যা করার পরে পুলিশের সহযোগিতা সেটাকে বলা হয়েছে তারা ডাকাত ছিল। নৃশংস আপনি দেখেন। পরে জানা গেল যে তারা শ্যামলী, আদাবর এই সমস্ত এলাকার বিভিন্ন পরিবারের সন্তান, এবং তারা বেসিক্যালি ছাত্র। তাদের একজন হচ্ছে দারুসালামের ছিল, আলামিন সম্ভবত নাম। আলামিন বেঁচে গেল, বাদ বাকি 7 জনের মধ্যে ওই 6 জন মারা গেল নৃশংসভাবে পিটায়। পুলিশ তদন্ত করলো। পুলিশ তদন্ত করে বেশ কিছুদিন এই পরে এটা খুব সিরিয়াসলি, তখন আমরা মিডিয়াতে লিখছিলাম এটা হয়েছে সেটা হয়েছে। তারপরে একটা পর্যায়ে তারা তদন্ত শেষ করলো, বিচার হলো। 2021 সালে এসে, আমার যতটুকু মনে পড়ে, 21 সালে এসে 13 জনের ফাঁসি হয় এবং 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। দেখেন, আপনি বলছিলেন মব আসলে আমি কখনোই মনে করি না যে এটা সবসময় ম্যানুফ্যাকচার্ড হয়। কেউ না কেউ এটা উস্কায়, কেউ না কেউ এটা করে। এবং এই ঘটনাতেও দেখা গেছে যে 13 জনের ফাঁসি হয়েছে এবং তারা স্থানীয় বাসিন্দা, এবং 19 জনের হচ্ছে যাবজ্জীবন। এইটা এক্সাম্পল দেখে কিন্তু আপনি নিজেকে সতর্ক করতে পারেন, কারণ টুডে আর টুমরো, আজকে যারা আপনারা করছেন তারও কিন্তু বিচার হবে। আপনারা যদি আজকে মনে করেন যে আজকে মব আপনি করে আপনি পার পেয়ে যাবেন, কালকে না পরশু দিন আপনার বিচার হবে, আপনি নিজেও জানেন না। এই ইম্প্যানিটি 50 বছর পরেও আপনার বিচার করা সম্ভব। অর্থাৎ আজকের যে তরুণ, তাকে যে 20 বছর পরে তাকে আইডেন্টিফাই করে ক্যামেরায় ছবি ধরে যে কখনো বিচার হবে না বা তার ফাঁসি হবে না, এইটা ভাববেন না। তো আপনি সতর্ক হন। আমার কাছে মনে হয় যে আপনি যদি ন্যূনতম ফিউচারিস্টিক হন, তাহলে এটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আসেন, এটা কেন হয় আমি একটু বলি। যে এটা হচ্ছে যে আপনি যখন আইনের শাসন না দেখি, তখন এই জিনিসগুলো হয়ে ওঠে। অর্থাৎ আপনি যখন দেখেন যে আরে ভাই, কাউকে পিটাইলে, কাউকে মারলে কিছু যায় আসে না, কেউ দেখতে আসে না। আপনি নিজেও হয়তো কখনো একদিন মায়ের খাইছেন, মানে নিরপরাধ মানুষ হিসাবেও আপনাকে কেউ পিটাইছে, পুলিশ একটা বাড়ি দিছে, আপনি ঠিক ওইটার একটা রিভেঞ্জ নেন। এবং এই কারণে আপনি জানবেন যে মানুষ এই ভয়ঙ্কর রূপটা তার ভেতর থেকে প্রকাশ পায়। যেমন আপনি যখন এরকম ক্ষমতাবান হয়ে ওঠেন, তখন আপনার মধ্যে ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের মতো আপনি একসময় বলে বসেন যে আপনি রাষ্ট্র, মানে আমি রাষ্ট্র, আই অ্যাম দ্য স্টেট। হ্যাঁ, যেমন শেখ হাসিনা করতেন। শেখ হাসিনা কীভাবে করতেন আপনাদের নিশ্চয়ই মনে আছে। শেখ হাসিনা খুব সচতুরভাবে বলতেন যে আমি খাওয়াই, এবং উনি বলতেন যে আমি সব কিছু বন্ধ করে দিব। হ্যাঁ, কে দিয়েছেন? আমি দিয়েছি। হ্যাঁ, এইগুলো আমি করেছি। এইগুলো তো না, এগুলো হচ্ছে আইনের শাসনের ভয়ঙ্কর ব্যত্যয়। এই জন্যে আজকে দেখেন ওনার এই পরিস্থিতি, কোনো সিস্টেম তাকে কিন্তু আর ওন করছে না, কারণ উনি সিস্টেমগুলোকে সব ধ্বংস করে দিয়েছেন। অনেকের কাছে মনে হতে পারে যে এইগুলো কথা বলছি আমি অনেকটা সুশীল হিসাবে এই সমস্ত কথা বলছি। আমি আসলে সুশীল না, আমি বস্তুত খুবই ভীত মানুষ। এবং ভীত মানুষ হওয়ার কারণে আমার কাছে বারবার মনে হয় যে আমার নিজের সেফটির জন্য, আমার নিজের বেঁচে থাকার জন্য, নিজের ভবিষ্যতের জন্য এই ধরনের কাজকর্ম থেকে আমাকে এবং আমার চারিপাশকে দূরে রাখা প্রয়োজন। আন্দোলন করব, আন্দোলন করলে পুলিশের সাথে সংঘাত হবে। আন্দোলন করব, আমি আমার এনিমিকে আমি বলবো যে এই যে আমি এটাকে আন্দোলন করতেছি, এই আমার দাবি, এইটার পজিটিভলি আমি গিয়ে সেটার জন্য আমি করব। কিন্তু মব তৈরি করে আমি কোনো কাজ করতে রাজি না। যে বাংলাদেশের মানুষের কিন্তু আমি বলি যে 90% মানুষ ভালো, 90%। আপনাকে একটা উদাহরণ দিই। আমি তখন আগস্ট মাসের 8 তারিখের কথা, আমি তখন ফরাসি একটা চ্যানেলে কাজ করছি।
তাদের জন্য এখানে বাংলাদেশে কাজ করছি। তো আমার সঙ্গে আমার সহকর্মী উনি ফরাসি একজন, ওনাকে নিয়ে আমি 10 তারিখে গেলাম গণভবনে। তো গণভবন ঘুরলাম, গণভবনের থেকে আমি আসলাম হচ্ছে 32 নম্বরে। তো ওই 32 নম্বর দেখার পরে সে আমাকে একটা কথা বলল যে তোমার দেশের মানুষ এত ভালো। আমি তখন না বুঝতে পারিনি। সে আমাকে বলছে যে এই আশেপাশে কোনো দোকান পাট কোথাও একটা ইটের টোকাও পড়েনি, অথচ এটা যদি প্যারিসে হইতো, ফ্রান্সে হতো, থিংস কুড বি ডিফারেন্ট। অর্থাৎ হাসিনার উপরে রাগ শুধু হাসিনার বাড়িটা ভাঙছে, হাসিনার উপরে রাগ তার প্রত্যেক বাড়িটা ধ্বংস করছে, কিন্তু অন্যদেরকে সে কিন্তু আক্রমণ করেনি। অর্থাৎ ইটস এ ভেরি ডিসাইসিভ টার্গেটেড অ্যাটাক আপনি বলতে পারেন। আমি তাদেরকে মব বলতে এই মুহূর্তে অন্তত রাজি না, কারণ এরকম একটা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এটা হওয়া স্বাভাবিক, কিন্তু এই জিনিসটা দীর্ঘমেয়াদে চলবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না, এটা আমি মানতে রাজি না। আমার কাছে মনে হয়েছে যে এই কাজগুলো বাংলাদেশের মানুষ চাইলে এটা বিরুদ্ধে দাঁড়াতে পারে। আপনি দেখেন 5 তারিখ থেকে 8 তারিখ বাংলাদেশে কোনো সরকার ছিল না, কাউকে বলতে হয়নি যে ভাই আপনি এটা করেন ওটা করেন, তারা নিজেরা সব কিছু মানে সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। পুলিশও ছিল না, সেনাবাহিনীর সহযোগিতায় বা বলতে পারেন যে নিজেরা বিশেষত আমি বলবো রাজনীতিবিদ তারেক রহমান নিজে, খালেদা জিয়া নিজে এবং পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে জামাত, তারা বারবার বলেছেন যে আপনার প্রতিবেশী, আপনার জান মাল আপনারা রক্ষা করুন, সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছে। এটা কিন্তু একটা গুড সাইন। এইরকম একটা সমাজ যখন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, তারপরে এসে কিছু কিছু মানুষের মানে আপনি দেখেন, আমি খুবই আশ্চর্য হচ্ছিলাম, মানে এই যে মবতন্ত্রকে যেভাবে প্রতিষ্ঠা করতে আমাদের ফরাসি পীর ফ্রান্সে বসে আমাদের বাংলাদেশে উত্তপ্ত করছেন। আপনি দেখেন তার পরিবার, তার মা, আমি নিজে রিপোর্ট করেছি যে ওনার মা ওনার কাছে গিয়েছেন, ওনার সন্তান এখন ওনার কাছে। উনি বাংলাদেশকে ভালোবাসেন। যদি বাংলাদেশে ভালো সত্যিকার অর্থে বাসেন, তাহলে এখানে তো আইনের শাসন উনি চাইবেন, এখানে সুশাসনের জন্য উনি বলবেন। কেন উনি মপতন্ত্রের জন্য বলেন, এটা আমি কোনোদিনও উত্তর খুঁজে পাইনি। উনি হয়তো যেহেতু উনি শিক্ষিত মানুষ, উনি হয়তো ওনার তাত্ত্বিক জায়গা থেকে বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন যে এই দার্শনিক বলেছে যে এইভাবে করলে এর উত্থান ঘটবে। কিন্তু ভাই, ফরাসি দর্শন তো বাংলাদেশের দর্শন না। বাংলাদেশের মানুষের ফুড রুচি চাহিদা ফরাসিদের মতো তো না। তাকে তো তার মতো করে চলতে হয়, তাকে তো তার মতো করে ভাবতে হয়, তাই না? তাহলে আপনি যদি ওইখানকার কোনো আইডিয়া এখানে রেপ্লিকেট করার চেষ্টা করেন, সংকটটা হলো যে এইখানে সেটা ফেল করতে পারে। আপনি পরীক্ষার জন্য কিছু করলে করেন, এবং করতে যে আপনি তারেক নিজে বলেছে যে তাকে সিপিবির অফিসে আক্রমণ করার জন্য বলা হয়েছিল, উনি করে নাই। এগুলো সিম্পল মব তৈরি করা। এই মব বাংলাদেশে ভয়ঙ্কর রূপ নিতে পারে। আপনি যখন মব তৈরি করছেন, আপনাকে সামনে রেখে ঢাল বানিয়ে অন্যরা হয়তো ফায়দা লুটছে, আপনার জন্য এটা একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে। কারণ আপনি যে কালকের ভিকটিম হবেন না, এটা আপনি নিশ্চিত নন। ডক্টর ইউনূসের যে সরকার আছে, তার উচিত হবে মবতন্ত্রের ব্যাপারে সত্যিকার অর্থে, বাস্তবিক অর্থে, উনি তো একটা স্টেটমেন্ট দিয়ে ওনার প্রেস উইংও খালাস হয়ে যায় বা ওনার দপ্তর খালাস হয়ে যায়, সত্যিকার অর্থে মবতন্ত্রের বিরুদ্ধে ওনার অবস্থান নেওয়া। এবং এইটা যে কতটা জরুরি, উনি ওনার জন্য, ওনার ভবিষ্যতের জন্য এটা জরুরি। আমি কেন বলছি, আপনারা জানেন যে ইন্দিরা গান্ধীর সন্তান সঞ্জয় গান্ধী এর বেশি স্নেহে, বেশি মমতায় যখন উনি বিগড়ে গিয়েছিলেন, ওনার কারণে কিন্তু ইন্দিরা গান্ধীর সবচাইতে বেশি ব্যাক পেতে হয়েছে, এবং উনিও এরকম হুইমজিক্যাল ডিসিশনগুলো এক্সিকিউট করতেন।
আমি কেন যেন আমার কাছে মনে হয় যে এই সরকার যেহেতু রাজনৈতিকভাবে স্ট্রং কোনো ফুটিংয়ে নাই, সে এই পপুলিস্ট মপতন্ত্র দিয়ে বা এই তৌহিদি জনতা বা কথিত ছাত্র জনতার ব্যানারে এই ধরনের মপতন্ত্রকে এক ধরনের সুযোগ সৃষ্টি করে দেয়। এই সুযোগটা কিন্তু বিএনপিও নিচ্ছে। বিএনপি যে ধোয়া তুলসী পাতা সেটা বলার কোনো সুযোগই নেই। যেমন ধরেন যে সিইসির কে যখন ধরা হয়েছে, তাকে ধরার ব্যাপারে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে পাওয়া গেছে, কিন্তু কেন ওনারা জুতা মারবেন, ডিম ছুটবেন? এই কাজটা তো উনি তো রাজনীতিবিদ, ওনাদের তো এই কাজটা না। ওনারা বুঝতেই পারছেন না যে এই কাজটা করার ফলে বিশ্বের কাছে ওনার ভাবমূর্তিটা কি হচ্ছে। পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হোসেনের মতো মানুষরা বাংলাদেশকে যে ভালোবাসেন এতে আমার কোনো সন্দেহ নাই, সত্যিকার অর্থে। তা না হলে তারা এটা কেন করবেন? তারা বাংলাদেশকে নিয়ে সবসময় ভাবেন। কিন্তু বাংলাদেশকে ভালোবাসেন দেখে বাংলাদেশে নৈতিকভাবে যে সংগঠনগুলো যেগুলো এখন গড়ে ওঠার কথা, সেগুলো না গড়ে তোলার জন্য কথা বলে উল্টা এমন একটা ভয়ার্ত পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করে দিচ্ছেন যাতে করে আমরা সবাই বিপদগ্রস্ত হব। আর একটা উদাহরণ দিই, আপনি যদি মবের টালি করেন যে কাদেরকে সবচাইতে কখন বেশি মারা হয়েছে, মব লিঞ্চিং বইলে বা আগডুম বাগডুম, সবচাইতে বেশি পাবেন হচ্ছে আইজিপি শহীদুল হকের সময়। একেএম শহীদুল হকের সময় যখন এগুলো হচ্ছিল, ওনাকে আমি তখন আল জাজিরাতে কাজ করি প্রডিউসার হিসেবে, তখন ওনাকে ইন্টারভিউ করেছিলাম। এইটার ফানিয়েস্ট পার্টটা কি জানেন? উনি এইগুলো যে করতেন, এইগুলো যে হচ্ছে, এটা উনি জানতেন, এটা বুঝে শুনে উনি করছেন। কিন্তু উনি এখন কোথায় জানেন? উনি জেলখানায়। আপনার সুযোগ থাকার পরে যখন আপনি আইনের শাসন বা ইনসাফের জন্য কাজ করবেন না, ইনসাফ আপনাকে ইগনোর করা শুরু করবে। দিস ইজ ভেরি সিম্পল ম্যাথ। সেটাই হচ্ছে। মানে এই সরকারের উপরে বড় দায়িত্বটা কেন জানেন? এই সরকারের একটা বড় অংশ মানুষকে যদি আপনি দেখেন, তারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। আপনি যদি দেখেন আদিলুর রহমান খান শুভ্র, আসিফ নজরুল, রেজওয়ানা হাসান, সিয়ার আবরার, ফরিদা আক্তার, এনারা প্রত্যেকে হিউম্যান রাইটস অ্যাক্টিভিজমের জন্য বাংলাদেশে সুনাম পেয়েছেন। এই মানুষগুলো সরকারে থাকা অবস্থায় যদি এই ধরনের ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন হতে থাকে, তাহলে তো আসলে আমাদের আর কোনো জায়গা থাকে না। বিএনপির এই জিনিসটা এখন বোঝা দরকার। বিএনপি যদি সুষ্ঠু নির্বাচন হয়, হয়তো বিএনপি সরকার গঠন করবে, সেটা আজ হোক কাল হোক যখনই। বিএনপির জন্য এই মবতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানোটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই মবতন্ত্রের এখন যত কিছু হবে সামনের দিনগুলোতে, এই মবতন্ত্রকে উস্কানি দিয়ে দিয়ে করা হবে এবং ভয়ঙ্কর উস্কানি দিয়ে করা হতে পারে। এই মবতন্ত্র এমন অবস্থাও করা হতে পারে যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দাঁড়ায়। এই মব দেখা যাচ্ছে যে রেডি করে এই মব আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আক্রমণ, সেনাবাহিনীর উপরে আক্রমণ করার মতো পরিস্থিতি হতে। যদি আইনের শাসনে বিএনপি সত্যিকার অর্থে বিশ্বাসী হয়, এখনই সময় হচ্ছে তার এই মবের বিরুদ্ধে দাঁড়ানো। আমরা দেখেছি যে ইতিমধ্যে সালাউদ্দিন আহমেদ, স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য, বিএনপির প্রভাবশালী নেতা, তিনি ইতিমধ্যে এর বিরুদ্ধে কথা বলেছেন। আমরা চাই বা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা দল আরও স্ট্রং পজিশন নেবে। শুধু বিএনপি নয়, জামাত সহ অপর রাজনৈতিক দলগুলো অবশ্যই এখানে ভূমিকা নেবেন। কেননা যদি তারা এই ভূমিকাটা না নেন, ভবিষ্যতে এই মব বিভিন্ন রূপে বিভিন্ন নামে সামনে আসবে এবং বাংলাদেশের যে অগ্রগতি তাকে সত্যিকার অর্থে ব্যাহত করবে। আপনি যখন একটা সুস্পষ্ট আন্দোলন হয়, সেই আন্দোলনে একটি নেতৃত্ব থাকে, তার এজেন্ডা থাকে। আমরা দেখেছি যে জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের শুরু থেকে একটা প্রক্রিয়া ফলো করে সে এগিয়েছে। কিন্তু মব যখন তৈরি হয়,
তার কোনো মা বাপ থাকে না, এবং এটা তৈরি করা হয় খুব সুকৌশলে, ইট ইজ ম্যানুফ্যাকচার্ড। সো আমার হ্যান্স হচ্ছে বিএনপি যদি এখন সতর্ক না হয়, মবের এগেনস্টে যদি সত্যিকার অর্থে না দাঁড়ায়, ভবিষ্যতে এই মব তার রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে বড়, আমি বলছি সবচেয়ে বড় এনিমি হিসেবে দাঁড়াবে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক করে দিবে। এবং বাংলাদেশের যে পরিবর্তন আমরা চাচ্ছি, যে পরিবর্তন, যে ধরেন যে আইনের শাসন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হওয়া, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা, এই সব কিছু বাধাগ্রস্ত হবে এই মবতন্ত্রের কারণে। সো বিএনপিকে এর বিরুদ্ধে অবস্থান নিতেই হবে, এবং এটা যদি না নেয় তাহলে একের পর এক তার যে ব্যর্থতা তা বাংলাদেশকে যেমন বিপদগ্রস্ত করবে, ভবিষ্যতের রাজনৈতিক বন্দোবস্তকেও আরও ভয়ঙ্কর দিকে নিয়ে যাবে। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।